স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছি আমি প্রিমা জামান। গেজেট আকারে প্রকাশিত হয়েছে মানি লন্ডারিং প্রতিরোধ অধ্যাদেশ। এপিজি প্রতিনিধি দলের ঢাকা সফরকে কেন্দ্র করেই জারি করা হয়েছে অধ্যাদেশটি। এদিকে প্রতিনিধি দলটির সাথে আগামী সপ্তাহে বৈঠকে বসছেন ব্যাংক প্রধানরা। এতে ব্যাংকিং খাতে মানি লন্ডারিং ও জঙ্গি অর্থায়ন প্রতিরোধের অগ্রগতি সম্পর্কে জানানো হবে প্রতিনিধি দলকে। আজ আমাদের আলোচনার বিষয় মানি লন্ডারিং প্রতিরোধ। এই বিষয়ে আলোচনা করতে আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী। তবে তার সাথে আলোচনা করার আগে দেখে নেব আজকের আলোচ্য বিষয়ের উপর একটি প্রতিবেদন। গত 10 সেপ্টেম্বর ঢাকায় আসে এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানি লন্ডারিং এপিজির একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলটির ঢাকা সফরকে সামনে রেখে গত সপ্তাহে মন্ত্রিসভায় অনুমোদন দেয়া হয় মানি লন্ডারিং প্রতিরোধ অধ্যাদেশ। মানি লন্ডারিং এর বিষয়ে বাংলাদেশের অগ্রগতি জানাতে সংসদ অধিবেশন না থাকায় আইনটি অধ্যাদেশ আকারে জারি করা হয়েছে। প্রতিনিধি দলটি আগামী 22 অক্টোবর পর্যন্ত সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার সাথে বৈঠক করে এ বিষয়ের অগ্রগতি সম্পর্কে জানতে চাইবে। এরই মধ্যে অর্থ মন্ত্রণালয়, দুদক সহ বেশ কিছু সংস্থার সাথে তারা বৈঠক করেছে। আগামী 18 সেপ্টেম্বর তারা বৈঠক করবে বাণিজ্যিক ব্যাংকগুলোর সাথে। আমরা কমার্শিয়াল ব্যাংকগুলি আমরা কতটুকু প্রোটেকশন নিচ্ছি, কেওআইসি অ্যাকাউন্ট খোলার ব্যাপারে কী প্রোটেকশন নিচ্ছি, কেওআইসি কীভাবে করতেছি, তারপরে অ্যান্টি মানি লন্ডারিংয়ের যে সমস্ত স্টেপগুলি সেগুলি আমরা কতটুকু কী করতেছি, এগুলি মুখ্য। তারপরে ইন্টারনাল কন্ট্রোল কমপ্লায়েন্স আমরা কতটুকু কী করতেছি, আমাদের দুর্নীতিটা কীভাবে আমরা রোধ করার চেষ্টা করতেছি। সন্ত্রাসী কোনো সংগঠন যেন আমাদের নেটওয়ার্ক যেন ইউজ না করতে পারে, আমাদের পেমেন্ট সিস্টেমের সুবিধা যেন না নিতে পারে, সেই জন্য আমরা আমাদের ব্রাঞ্চগুলোকে, আমাদের শাখা পর্যায়ের কর্মকর্তা যারা আছে, ইভেন একটা বিরাট ধরনের আমরা জনসচেতনতা আমরা একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পেরেছি থ্রু ডিফারেন্ট প্রোগ্রাম। আমরা মুদ্রা পাচার ও জঙ্গি অর্থায়নে নেওয়া বাণিজ্যিক ব্যাংকগুলোর পদক্ষেপে প্রতিনিধি দলটি সন্তুষ্ট হবে বলেই মনে করছেন ব্যাংক নির্বাহীরা। জিমি আমির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজকের আলোচ্য বিষয়ের উপর আমরা একটি প্রতিবেদন দেখলাম। জনাব নিজাম চৌধুরী, কেমন আছেন আপনি? ভালো। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা তো প্রতিবেদনটি দেখলাম, তবে তার আগে আমি যেই মূল বিষয়টি আসলে মানি লন্ডারিং ও জঙ্গি অর্থায়ন প্রতিরোধে আমাদের বাংলাদেশের অবস্থান এখন আপনি কেমন দেখছেন? মানি লন্ডারিং এবং জঙ্গি অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশ খুবই ভালো অবস্থানে আছে। কারণ আমরা তো প্রোঅ্যাক্টিভ ছিলাম। যে কোনো কাজে যদি প্রোঅ্যাক্টিভ হয় তখন সেটা ভালো ফল বয়ে নিয়ে আসে। এটা একটা গ্রোয়িং প্রবলেম অল ওভার দি ওয়ার্ল্ড। এটা শুধু বাংলাদেশের সমস্যা নয় এবং কোনো পার্টিকুলার দেশেরও সমস্যা নয়। মানি লন্ডারিং চলে আসছে সেই যুগ থেকে, কিন্তু ইদানিংকালের আজকের বিশ্বে যে সমস্যাটা প্রকট আকারে ধারণ করছে এবং এটা নিয়ে সবাই উদ্বিগ্ন, তার মূল কারণ হচ্ছে টেররিস্ট ফাইন্যান্সিং, জঙ্গিবাদে অর্থায়ন, যেটা সারা বিশ্বে আজকে জঙ্গিবাদ নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন। এবং এই জঙ্গিবাদ পরিচালিত হতে তো পয়সা লাগে, টাকা লাগে, এবং এই টাকা তাদের মূল সোর্সটা হচ্ছে মানি লন্ডারিং এর মাধ্যমে। সেজন্য আজকে যে এপিজি, এশিয়া প্যাসিফিক গ্রুপ, এটা সিডনি বেজ, অস্ট্রেলিয়ার সিডনি বেজ একটা প্রতিষ্ঠান। এটা একটা ছোট্ট ইতিহাসটা বলি, এই জন্য অনেকে হয়তো জানে না এপিজিটা কি। এফএটিএফ নামক একটা অর্গানাইজেশন আছে ওয়ার্ল্ডে, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স। এটা হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল একটা বডি, যারা 60টি দেশের মাধ্যমে এই বডিটা প্রতিষ্ঠিত। আর এপিজি হচ্ছে এদের সাথে একটা অর্গানাইজেশন, অস্ট্রেলিয়া বেজ, যারা 2006 সালে এফএটিএফ এর অ্যাসোসিয়েট মেম্বার হিসেবে পরিণত হয়েছে। এবং এরা কি করে, উইথ দ্য কোঅর্ডিনেশন অফ দি এফএটিএফ, নন মেম্বার কান্ট্রিগুলোতে অথবা মেম্বার কান্ট্রিগুলোতে তারা গিয়ে অ্যাওয়ারনেস সৃষ্টি করে। যেমন এখন তারা বাংলাদেশ সফরে এসে তারা আমাদের বিভিন্ন সংস্থা, আমাদের ব্যাংকের সিইওদের সাথে বসবে, অথবা বিভিন্ন ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন, অর্থমন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রী সহ যারা আছেন এই ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে, তাদের সাথে বসছেন, জানতে চাচ্ছেন বাংলাদেশের অবস্থানটা কোথায় আছে। এবং আপনারা হয়তো পত্রপত্রিকায় দেখেছেন একটা রিপোর্টও তারা দিয়েছে, বাংলাদেশের অবস্থান টেররিস্ট ফাইন্যান্সিং, মানি লন্ডারিং এর ব্যাপারে অনেকটা সহনীয় অবস্থায় আছে, খুব ভালো অবস্থায় আছে। হ্যাঁ, প্রথম বৈঠকের পরে অর্থ প্রতিমন্ত্রীও এই বিষয়টি বলেছেন। এই বিষয়টা নিয়ে উনি যে রিপোর্ট দিয়েছেন, এটা খুবই আশাব্যঞ্জক একটা রিপোর্ট আমরা পেয়েছি। তবে
আমাদেরকে আরো উন্নতি করতে হবে। এই জন্য আপনি হয়তো লক্ষ্য করেছেন এদের আশাকে কেন্দ্র করেই অধ্যাদেশ অধ্যাদেশটা জারি হয়েছে। আপনারা হয়তো আপনাদের রিপোর্টে বলা হয়েছে যদি সংসদ খোলা থাকতো, জারি থাকতো, তাহলে এটা আইন আকারে সংসদে পাশ হতো, এবং এটা অধ্যাদেশ আকারে হয়েছে, পরবর্তীতে এটা সংসদে গিয়ে হয়তো বিল আকারেও পাশ হবে। এখন মূল কথা হচ্ছে আমাদের সবার যে কনসার্নটা, যে আমরা আমাদের দেশ থেকে মুদ্রা পাচার হচ্ছে কিনা, নাম্বার ওয়ান, এটা হচ্ছে মূল কনসার্ন, মানি লন্ডারিং হচ্ছে কিনা। এবং সেকেন্ড যে কনসার্নটা, সেটা হচ্ছে জঙ্গিবাদে কোনো অর্থ আমাদের দেশে থেকে পাচার হচ্ছে কিনা। তো সে ব্যাপারে আমাদের সেন্ট্রাল ব্যাংক খুবই ভালো ভূমিকা রাখছে। গত 2 বছর যাবৎ আমি যতটুকু জানি, BFIU যে ইউনিটটা আছে বাংলাদেশ ব্যাংকের, এরা কিন্তু কন্টিনিউয়াসলি মনিটরিং করছে। এবং আমি স্যার আপনার কথার সাথে তাহলে একটু যুক্ত করে বলি যে মানে তাদের এই সফরকে কেন্দ্র করে যেটা এখন পর্যন্ত আমরা দেখেছি, সরকার, বাংলাদেশ ব্যাংক খুবই গুরুত্ব সহকারে তাদের সফরটা অবশ্যই না, এটা তো গুরুত্ব সহকারে দেখতেই হবে, কারণ তারা যখন এসেছে আমাদের দেশের অবস্থাটা জানার জন্য এবং আমাদের ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রির লোকজনদেরকে, সিইওদেরকে অ্যাওয়ার করার জন্য, সেটা আমাদের দেশের জন্য একটা ভালো বিষয়। এবং আমরা যদিও মেম্বার কান্ট্রিজের অন্তর্ভুক্ত না, এপিজির মাধ্যমে কিন্তু আমরা এটা ডেলিগেটরি একটা ওদের ইয়েতে বোর্ডে গিয়ে বসতে পারবো, যদি আমরা এদের সাথে আমাদের একটা রিলেশন স্থাপন হয়। এ ধরনের সিস্টেম করা আছে এবং এপিজি কিন্তু ভালোভাবেই কাজ করে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশে তারা যে জিনিসগুলো দেখছে, যে প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে আমাদের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি ডিপার্টমেন্ট যেটাকে বলা হয়, আমরা কিভাবে এগুলোকে ওভারসি করছি। তো আমার মনে হয় ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের সাথেও তারা বসেছে, এবং বাংলাদেশ ব্যাংক যেটা করছে আমাদের সেন্ট্রাল ব্যাংক, সেটা আমি মনে করি পৃথিবীর অন্য, আমি তো আমেরিকাতেও দীর্ঘদিন দেখেছি, আমেরিকার সেন্ট্রাল ব্যাংক ধরেন আজ থেকে 20-25 বছর আগ থেকে এটার উপরে খুব কড়া নজর রাখছে, কিন্তু আমাদের বাংলাদেশ ব্যাংক কিন্তু খুবই ভালো নজর রাখছে। এবং প্রতিটি প্রাইভেট ব্যাংকে, যেমন আমরাও সবসময় আমাদের সিইওরা বলছে চিঠি পাচ্ছে, তারা মনিটরিং করছে যে আমাদের দেশে কোনো মানি লন্ডারিং হচ্ছে কিনা, অথবা বিশেষ করে টেরোরিজম ফাইন্যান্সিং এ কোনো রকম কেউ কোনো সম্পৃক্ততা আছে কিনা সেগুলা খুঁজে দেখা হচ্ছে। আপনি যে বিষয়টি বলছিলেন অধ্যাদেশের কথা, এবং আমাদের প্রতিবেদনটাও আমরা দেখেছি যে অধ্যাদেশটা জারি করা হয়েছে মূলত তাদের এই সফরকে কেন্দ্র করে। এই অধ্যাদেশটি সামনের অগ্রগতিতে কি ভূমিকা রাখতে পারে বা কতটুকু আমরা এখান থেকে ফল পেতে পারি? অধ্যাদেশটা তো আইন আকারে একটা এসেছে, এখন সবাই আগের চাইতে অনেক অ্যালার্ট হয়ে যাবে। কেউ যদি এটার মধ্যে ইনভলভ থাকেও, তাহলে এই অধ্যাদেশে একটা শাস্তির ব্যবস্থা থাকছে, জবাবদিহিতার ব্যবস্থা থাকছে, এবং সাথে সাথে অধ্যাদেশ থাকার আগেও আমি দেখেছি আমাদের ব্যাংকে, আমি দেখেছি, লক্ষ্য করেছি যে প্রত্যেকেই এ ব্যাপারে অসম্ভব রকম অ্যালার্ট, যেহেতু আন্তর্জাতিকভাবে এটা একটা গ্রোয়িং প্রবলেম, এবং এভরিওয়ান ইজ ভেরি কনসাস অ্যাবাউট দ্যাট। তারা যে এটাকে কিভাবে প্রতিরোধ করা যায়, এটাকে কিভাবে কমিয়ে আনা যায়, এটাকে কিভাবে নিঃশেষ করা যায়, যেন আমাদের দেশ থেকে এটা কোনো এই খাতে যেন কোনো অর্থ পাচার না হয়, এই ব্যাপারে কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো কাজ করে যাচ্ছে, যেটা আপনাকে আগে বললাম। আর বিশেষ করে এপিজির আগমন প্লাস অধ্যাদেশ জারির মাধ্যমে আমাদের এটা দিন দিন আরও অনেক ডেভেলপড হবে, উন্নতি হবে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে যারা আছে তাদের এ সম্পর্কে ট্রেনিং করতে হবে, তাদেরকে নলেজ দিতে হবে, জ্ঞান দিতে হবে। আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যারা চাকরি করে আজকে, ধরেন সরকারি বেসরকারি মিলিয়ে 56টা ব্যাংক আছে, তো এই ব্যাংকগুলোর যারা প্রতিটি কর্মচারীর, প্রতিটি ডিপার্টমেন্টের লোককেই অ্যান্টি মানি লন্ডারিং ট্রেনিং দেওয়া আমি মনে করি খুবই জরুরি। কিন্তু এই ক্ষেত্রে আরেকটি প্রশ্ন চলেই আসছে যে ব্যাংকারদের সাথে, ব্যাংকের প্রধানদের সাথে বৈঠকে বসবে এপিজি প্রতিনিধি দল, এবং তাদের সাথে বৈঠকে বসার কথাটি শুনি আমরা গতকালকেও আমাদের রিপোর্টার ছিলেন, এবং আমরা মতিঝিল পাড়া এবং ব্যাংক পাড়ায় আমরা বিভিন্ন তথ্য নিয়েছি যে তাদের এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। কেন এই আতঙ্ক সৃষ্টি হবে যদি আগে থেকে? কিছু নেই। জি, আমাদের দেশে আসলে হয় কি, অনেক সময় মানে প্রোপাগান্ডা, এরা তো কোনো কিছু ইনভেস্টিগেট করতে আসে নাই, কারো বিরুদ্ধে তদন্ত করতে আসে নাই, তারা আসছে আমাদের দেশকে হেল্প করতে, জানতে এসেছে, অ্যাওয়ারনেস সৃষ্টি করতে এসেছে। তো এখানে আতঙ্কের কোনো কারণ তো থাকার কথা না, বরং আমাদের খুশি হওয়ার কথা যে আমরা এদের সফরের মাধ্যমে জানতে পারবো যে কিভাবে মানি লন্ডারিং হচ্ছে, কিভাবে
টেররিস্ট প্রতিরোধ ফাইন্যান্সিং করা হচ্ছে, সম্ভব। জঙ্গি অর্থায়ন কিভাবে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন গোষ্ঠী থেকে যাচ্ছে সেগুলোর সম্পর্কে আমরা সম্যক ধারণা পাবো। আর আমি যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রির লোকদেরকে এই ব্যাপারে সিরিজ অফ ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে এবং এই হেল্পগুলো আমরা ওদের মাধ্যমে পেতে পারি। এবং আমাদের সিস্টেম কনসার্ন অথবা আমাদের বিভিন্ন দেশের বিভিন্ন ব্যাংকগুলো যারা এ ব্যাপারে অনেক বেশি দক্ষ, বাংলাদেশ ব্যাংকের পারমিশন নিয়ে অথবা আমরা সরাসরি তাদের সাথে বিভিন্ন বিদেশ থেকে ট্রেনার এনে জি স্ব-উদ্যোগে অথবা বাংলাদেশ ব্যাংকের যে ইনস্টিটিউট আছে তাদের মাধ্যমে আমি মনে করি যে আমরা যদি সবাইকে ট্রেনিং করি তাহলে আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রির কর্মচারীদের মধ্যে একটা অ্যাওয়ারনেস সৃষ্টি হবে এবং তারা জানতে পারবে কিভাবে এগুলোকে প্রতিরোধ করতে তাহলে হবে। এই ক্ষেত্রে আরেকটি কথা তো বলা যায় যেটা আপনি বলছিলেন যে বাংলাদেশ ব্যাংক নাকি 2 বছর আগে থেকে এই ব্যাপারে অনেক সতর্ক এবং আমাদের যেটা বিএফআইইউ তারা স্ট্রংলি কাজ করছে এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করার পাশাপাশি ব্যাংকারদেরকে এই ব্যাপারে প্রশিক্ষিত করাটার উদ্যোগ কি এখন নেয়নি, আরো আগে থেকেই এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংক জোর ভূমিকা পালন করতে পারতো কিনা, এই প্রশ্নের উত্তর আমি আপনার কাছে নিব। তবে তার আগে আমাদের একটা বিরতির সময় এসেছে। আলোচনা এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। বিরতির আগে আমরা আলোচনা করছিলাম মানি লন্ডারিং প্রতিরোধ নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আজ আমাদের সাথে রয়েছেন এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী। তার সাথে আলোচনায় আবারও ফিরছি। জনাব নিজাম চৌধুরী, বিরতির আগে যে বিষয়টি আসলে জানতে চাচ্ছিলাম যে এই ক্ষেত্রে ব্যাংকের কর্মকর্তা তাদেরকে প্রশিক্ষিত করার জন্য এখন যে ধরনের আতঙ্ক বা যেভাবে তারা হয়তো ভাবছে ফেস টু ফেস দেখা করার কারণে তাদেরকে এই জায়গাতে আরো সচেতন হতে হবে, কিন্তু আমরা এই জায়গাগুলোতে আগে থেকে কেন সচেতন নই বা বাংলাদেশ ব্যাংকের কি করণীয় ছিল না? আমরা আগে থেকে সচেতন নই এটা কিন্তু ঠিক না। আমি যেটা আপনাকে আগে বললাম, বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ ডিপার্টমেন্ট খুবই সচেতন এবং তারা সবসময় মনিটরিং করছে। আমি বিশ্বাস করি 2012 সালে এফএটিএফ ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স যারা যে রিকমেন্ডেশনগুলো করেছে ওয়ার্ল্ড ওয়াইড, জি এই যে অ্যান্টি মানি লন্ডারিং অ্যাক্ট প্লাস টেররিস্ট ফাইন্যান্সিংকে ঠেকাতে হলে আমাদের কতগুলা প্রিকশনারি মেজার নিতে হবে। যেমন আপনাকে পলিটিক্যালি এক্সপোজ পারসন, কেউ যদি রাজনীতির মাধ্যমে অসৎ উপায়ে অর্থ রোজগার করে এবং ট্যাক্স ফাঁকি দেয়, বড় বড় ব্যবসায়ীরা দেখেন হয়তো ট্যাক্স ফাঁকি দেয়, জি এখন এই টাকাটাকে আমাদের দেশে আমরা কি বলি, ব্ল্যাক মানি বলি। জি এই ব্ল্যাক মানিটা মাঝে মাঝে দেখা যায় সরকার বাজারের সময় সেগুলোকে সুযোগ দেয়, ব্ল্যাক মানিকে হোয়াইট মানি করে। তো আবার এগুলো কি হয়, মানি লন্ডারিংয়ের মাধ্যমে দেশের বাইরেও চলে যায়। তো এই জন্য আমাদেরকে প্রিকশনারি মেজার্স নিতে হবে। আমাদেরকে যেটা আমি আগে বললাম, এই জন্য ট্রেনিং খুবই প্রয়োজন। এবং আমাদের অ্যান্টি মানি লন্ডারিং টাস্ক ফোর্স যেটা আইনটা এখন হলো, দুদক বিভিন্ন ইউনিটের মাধ্যমে আমাদেরকে একটা ইন্টিগ্রেটেড একটা ইউনিট প্রতিষ্ঠা করতে হবে, যার মাধ্যমেই আমরা এগুলোকে প্রতিরোধ করতে পারি। এবং সবচেয়ে বড় যে জিনিসটা করতে হবে, জনসচেতনতা সৃষ্টি করতে হবে। কারণ মানি লন্ডারিং আমরা কয়জন লোক বুঝে, যারা ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে আছে তারাই তো বুঝে। আচ্ছা, এখন এটাকে প্রতিরোধ করতে হলে আপনাকে আন্তর্জাতিক কতগুলো নিয়ম কারণ আছে সেগুলোকে ফলো করতে হবে, সেগুলো সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। ইউনাইটেড নেশনস হেভিলি ইনভলভ উইথ দি অ্যান্টি মানি লন্ডারিং। আর বিশেষ করে ক্ষতিগ্রস্ত দেশ যেগুলো আছে, যেগুলোতে বিশেষ করে জঙ্গিবাদ মাথা ছাড়া দিয়ে উঠেছে, বিশেষ করে মিডল ইস্টের দেশগুলোতে, তারাও খুব কনসার্ন। এবং বিশেষ করে ইউরোপ আমেরিকার দেশগুলো আজকে কনসার্ন 9/11-এর পরে যেটা ঘটেছে সারা বিশ্বে। আপনি যেমন আমরা কি করতে পারি, আমাদের এখানে যদি বড় কোনো আনইউজুয়াল ট্রানজাকশন আমরা দেখি, তার সাথে সাথে আমরা বাংলাদেশ ব্যাংকে ইনফর্ম করতে পারি যে ইট লুকস লাইক এ ভেরি আনইউজুয়াল ট্রানজাকশন। এবং এই ট্রানজাকশনগুলোর কারা করছে ট্রানজাকশনটা এবং হু ইজ দ্য সেন্ডার অ্যান্ড হু ইজ দ্য রিসিভার, আমরা এগুলোর প্রতি আমাদেরকে কঠোরভাবে নজরদারি করতে হবে। জনাব নিজাম চৌধুরী, আমি আরেকটি বিষয় জানি যে আপনি যে অবস্থানে আছেন, পাশাপাশি হচ্ছে আপনি অ্যান্টি মানি লন্ডারিং এর উপর আন্তর্জাতিকভাবে আপনি ডিগ্রিও পেয়েছেন। সেক্ষেত্রে আপনার একান্ত মতামত কি হতে পারে যে আমরা এই মানি লন্ডারিং এ জঙ্গি অর্থায়ন প্রতিরোধে আমাদের বাংলাদেশের সরকার পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের সামনের দিনগুলোতে করণীয় কি? সেটাই আমি বলতে যাচ্ছিলাম যে আমাদেরকে প্রথমত আমাদেরকে জানতে হবে হাউ টু প্রোটেক্ট দিস প্রবলেম। এখন জানতে হলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে প্রত্যেককে ট্রেনিং করাতে হবে। এটাতে আমাদের প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রির লোকদেরকে
অবগত করতে হবে ট্রেনিং এর মাধ্যমে। সেটা আমরা ইন্ডিভিজুয়ালি দায়িত্ব নিতে পারি প্রত্যেকটা ব্যাংক, জি। এবং প্রত্যেকটা ব্যাংকের একটা ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট গড়ে তুলতে হবে, যেটা অনেক ব্যাংকেরই আছে, এবং এটাকে খুব স্ট্রংলি আলাদাভাবে একটা সেক্রেটারিয়েট বানিয়ে এগুলাকে আপনার দেখভাল করতে হবে। এটা যদি আমরা শুরু করে এবং যদি একটা জনসচেতনতা সৃষ্টি হয়, যারা এটার মধ্যে ইনভলভ তারা তখন আস্তে আস্তে এগুলা থেকে বের দূরে হয়ে সরবে, আসবে এবং বেরিয়ে আসবে, এবং তারা বুঝবে তারা এগুলো করতে গেলেই তারা ধরা পড়বে এবং একটা কঠোর শাস্তির ব্যবস্থা থাকবে। আপনার কি মনে হয় আমরা তো আসলে এই প্রতিরোধটা আসলে তো একেবারে নির্মূল করা সম্ভব নয়, তো সেই ক্ষেত্রে আমাদের একটা মার্জিনাল পর্যায়ে পৌঁছতে কতটুকু সময় বা আপনাদের ব্যাংকই বা আপনারা কিভাবে প্রিপারেশন আমি মনে করি মার্জিনাল পর্যায়ে আমরা অলরেডি আছি। আপনার মনে হচ্ছে আমরা হ্যাঁ, আমি মনে করি অবশ্যই আমরা আছি, কারণ আপনার এপিজির বক্তব্য অনুসারে তো এপিজি কত 22 তারিখে আসলো, জি 10 তারিখে আসলো, তারা 22 তারিখে যাবে। এই কয়েকদিনের মধ্যে তারা যেসব মিটিংগুলো করেছে, যারা বিভিন্ন জায়গায় বসেছে, তারা যদি স্যাটিসফাইড না হতো তারা কিন্তু এই রিপোর্টটা দিত না। তাহলে আমরা এটাতে খুব খুশি হয়ে বসে থাকলে হবে না, জি। আমাদেরকে আরো অনেক কাজ করতে হবে, কাজ করে এবং এই কাজ করার জন্য আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে। এখানে সরকারের উপর যদি আমরা দায়িত্ব চাপাই দিই, অথবা শুধু বাংলাদেশ ব্যাংকের কোনো পার্টিকুলার ডিপার্টমেন্টের উপর অথবা গভর্নরের উপর দায়িত্ব চাপিয়ে দিই, তাহলে আমরা এই কাজে এগোতে পারবো না। আপনি দেখেন গভর্নমেন্ট কতগুলো প্রিকশনারি মেজার্স, যেমন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেও কিন্তু জঙ্গি অর্থায়ন হতে পারে। আপনি দেখেছেন ইদানিং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনার লিমিটেশন করে দেওয়া হয়েছে, আপনি ডেইলি 2টো অথবা 3টা ট্রানজাকশনের বেশি করতে পারবেন না, এত টাকার বেশি ট্রানজাকশন করতে পারবেন না। তাহলে আপনি যেটা বলতেছিলেন যে এটাকে সম্পূর্ণরূপে নির্মূল করা হয়তো সম্ভব হবে না, কোনো কিছু অপরাধ প্রবণতা মানুষের পৃথিবী সৃষ্টির পর থেকে সেগুলো হয়ে আসছে, এবং যতদিন পর্যন্ত সারা পৃথিবী থেকে জঙ্গিবাদ দমন না হবে, বিশেষ করে জঙ্গিবাদ দমনে আমরা কিন্তু বাংলাদেশ খুব ভালো অবস্থানে আছি। সারা পৃথিবীর বড় বড় দেশগুলো আমাদেরকে নিয়ে খুব প্রশংসা করে, গর্ব করে। বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে কঠোর হস্তে বাংলাদেশের জঙ্গিবাদ দমন করছেন, তার কারণ হচ্ছে জঙ্গিরা কিন্তু অর্থায়ন আমাদের দেশ থেকে তেমন সুবিধা করতে পারছে না, যার কারণে আপনি দেখেন এবং এখন পর্যন্ত এরকম কোনো আমাদের এরকম কোনো বড় ধরনের মানে নিদর্শন আমাদের এখানে নেই। তবে আমাদেরকে এটার জন্য খুব খুশি হলে চলবে না, আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। এটা এমন একটা ভিজিলেন্ট থাকতে হবে, 24/7 একটা প্রক্রিয়া। এটাকে আমি যদি আজকে ওরা যদি টের পায় যে বিভিন্ন অথরিটি, বিভিন্ন ব্যাংক একটু লুসেন আপ হয়ে গেছে, তখন কিন্তু তারা আবার শুরু করবে। এটা শুধু সুযোগের, মানুষ অপরাধটা কখন করে? যখন সুযোগ পায়। জি। অপরাধী কিন্তু একজন লোক কিন্তু অপরাধী হয়ে জন্মগ্রহণ করে না, তাকে সুযোগ সৃষ্টি যখন হয় তখন সে অপরাধী হয়, বিভিন্ন রকম অপকর্ম করে, বিভিন্ন রকম খারাপ কাজ করে। এবং আমরা এগুলোকে প্রতিরোধ করার জন্য প্রতিটি লেভেল থেকে আমাদেরকে এগিয়ে আসতে হবে। শুধুমাত্র আইন প্রয়োগকারী সংস্থা, শুধুমাত্র দুদক, সরকারের বিভিন্ন অথরিটি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, তাদের উপর নির্ভর করে থাকলে হবে না। আমাদের প্রতিটি মেম্বারকে, যারা ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে ইনক্লুডেড আছি, প্রত্যেকে এই ব্যাপারে অ্যালার্ট থাকতে হবে, বিশেষ করে আমাদের সিইওদেরকে। সবশেষ একটি প্রশ্ন উত্তর আমাকে একটু আপনি দিবেন খুব সংক্ষেপে, সেটা হচ্ছে এর আগে গত টানা 5 বছর কিন্তু বাংলাদেশ গ্রে তালিকায় ছিল, অর্থাৎ মানি লন্ডারিং এর ঝুঁকিপূর্ণ তালিকায়। সেখান থেকে আমরা বের হয়ে আসতে পেরেছি। আপনার কি মনে হয় সামনে কোনো আশঙ্কা আছে কি যে আমরা আবারও গ্রে তালিকা অন্তর্ভুক্ত? আমরা যেই অ্যাডমিনিস্ট্রেশনে এখন আছি, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে, এই নেতৃত্বে যদি আমরা থাকি, আমি আপনাকে বলতে পারি বাংলাদেশ থেকে জঙ্গিবাদ নির্মূল হবে, বাংলাদেশের জঙ্গিবাদ উত্থান হতে পারবে না। আর জঙ্গিবাদ যদি নির্মূল হয় তাহলে টেররিস্ট ফাইন্যান্সিং এখানে হওয়ার কোনো আশঙ্কা নেই। এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে এবং প্রতিটি নাগরিক দ্বারা দে আর ভেরি এনথুজিয়াস্টিক, আমরা নিম্ন মধ্যবায়ের দেশ থেকে বেরিয়ে এসে আমরা এখন মধ্যমায়ের দেশে পরিণত হব 2021 সালের মধ্যে, এবং 2041 সালের মধ্যে আমরা একটি উন্নত দেশ হিসেবে পরিণত হব। এবং এগুলো হতে হলেই আমাদেরকে এইসব কাজ থেকে আমাদেরকে দেশকে বাঁচিয়ে রাখতে হবে, মানি লন্ডারিং থেকে বাঁচিয়ে রাখতে হবে, কালো টাকা যেন আর না বাড়ে সেগুলো থেকে বাঁচিয়ে রাখতে হবে। আপনার টেরোরিজমের মাধ্যমে আয়কৃত প্রসিডস যেন সেটা কিন্তু জঙ্গিবাদের মাধ্যমে যে অর্থ ইনকাম হয়, এটা কিন্তু জঙ্গিবাদের মাধ্যমে কিন্তু অর্থ ইনকাম করা যায়। আপনি দেখেন আমাদের সাভারে একটা ব্যাংকে ডাকাতি করতে গিয়েছিল জঙ্গিবাদীরা। তো আমাদেরকে সব দিক থেকে আমরা এমনটা চেষ্টা করছি, তা আমাদের সরকার এই ভূমিকা সামনের দিনগুলোতে অগ্রসর হবে। অবশ্যই সরকারের ভূমিকা আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসেছেন, আমাদের সময় দিয়েছেন।
এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।